উলুবেড়িয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেকেন্ড সেমিস্টারে অনার্স ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসটি। প্রথমেই বলে রাখি, ইউটিউব চ্যানেলে এটি আমার প্রথম ক্লাস এবং আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। থার্ড সিসি থেকে থার্ড সিসির সেকেন্ড মডিউল থেকে আমার যে অংশটা পড়ানোর কথা সেখান থেকে আমি একটি বিষয় নির্বাচন করেছি এবং সেই নির্বাচিত বিষয়ে আজকে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা মূল বৈশিষ্ট্যগুলো। এখানে প্রথমেই বলে রাখি, ভারতের সংবিধানে ভারতের বিচার ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। যেমন ভারতের সংবিধানের ৪র্থ অধ্যায় ৫ম খণ্ডে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা এই শিরোনামটি রয়েছে। আর রাজ্য স্তরে বিচার ব্যবস্থার উল্লেখ করা হয়েছে ৫ম ও ৬ষ্ঠ অধ্যায় ৬ষ্ঠ খণ্ডে, যার শিরোনামটি হল রাজ্যের হাইকোর্ট ও অধস্তন আদালত। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান রক্ষা কবচ হল একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। প্রত্যেক উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল বিচার ব্যবস্থা। তাই ভারতের সংবিধান রচনাকালে গণপরিষদে বিচার ব্যবস্থার ক্ষমতা, স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছিল। কেননা গণতন্ত্রের মূল ধারণাকে বজায় রাখার জন্য এবং নাগরিক অধিকারকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন ও শাসন বিভাগের গণতান্ত্রিক কর্মপদ্ধতির সঙ্গে বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা একান্তভাবে অপরিহার্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রই তাদের সাংবিধানিক ও আইনি পরিকাঠামোর ব্যবস্থা করেছে। ভারতও কিন্তু এর ব্যতিক্রম নয়। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হলো, আমি একটা পয়েন্ট করে করে আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথম বৈশিষ্ট্যটি হলো অখণ্ড বিচার ব্যবস্থা। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ হলেও এখানে দ্বৈত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে অখণ্ড বিচার ব্যবস্থার প্রবর্তন ভারতের বিচার ব্যবস্থার অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। সংবিধানের প্রধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদে বলেছিলেন, ভারতীয় যুক্তরাষ্ট্রে দু ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও দু ধরনের বিচার ব্যবস্থা প্রচলন করা হয়নি। এই প্রসঙ্গে বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে কিন্তু দ্বৈত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা ভারতে প্রতিষ্ঠিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যের জন্য একটি করে পৃথক ও স্বাধীন সুপ্রিম কোর্ট রয়েছে। এই কোর্টগুলি অর্থাৎ এই সুপ্রিম কোর্টগুলি মার্কিন কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের অধীন নয়। মার্কিন সুপ্রিম কোর্ট শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার ব্যবস্থার অখণ্ড প্রকৃতি হওয়ায় এখানে কেবলমাত্র একটি সর্বোচ্চ আপিল আদালত হিসাবে সুপ্রিম কোর্টের অস্তিত্ব কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের পরবর্তী স্তরে রয়েছে রাজ্যের হাইকোর্টগুলি, এবং এই রাজ্যের হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থেকে বিচার কার্য সম্পাদন করে। আবার রাজ্য হাইকোর্টগুলোর নিয়ন্ত্রণে থেকে বিচার কার্য সম্পাদন করে বিভিন্ন স্তরে নিম্নতম অধস্তন আদালতগুলি। সহজ করে বললে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা। এখানে দ্বৈত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। এবং ভারতের বিচার ব্যবস্থার স্ট্রাকচারটা যদি তোমরা দেখো, তাহলে এটা হচ্ছে পিরামিড সদৃশ একটা স্ট্রাকচার বা কাঠামো গ্রহণ করা হয়েছে, অনেকটা পিরামিডের মতন, যেখানে কেন্দ্রীয় স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে হাইকোর্ট, তার নিচে রয়েছে জেলা আদালতগুলো, অধস্তন আদালতগুলো, এবং সর্বনিম্ন স্তরে রয়েছে ন্যায় পঞ্চায়েত। আমি এই কাঠামোটি একদম ক্লাসের শেষে আমি আরেকবার বলে দেবো বা একটা ছবি তোমাদেরকে সেন্ড করব। দ্বিতীয় বৈশিষ্ট্য, অভিন্ন আইন। ভারতের সমগ্র অঞ্চলের জন্য একই ধরনের দেওয়ানি ও ফৌজদারি আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন ভারতের বিচার ব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। ভারতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ফৌজদারি ও দেওয়ানি আইন নেই। বলা হয় যে সমগ্র দেশে অভিন্ন আইন প্রতিষ্ঠা ভারতের মতো বিশাল রাষ্ট্রের ঐক্য ও সংহতির সহায়ক।
অর্থাৎ ভারতে একটা অভিন্ন আইন রয়েছে, ভারতের সমস্ত অঞ্চলের জন্য একই ধরনের আইনি ব্যবস্থা রয়েছে। এমন নয় যে পশ্চিমবঙ্গের জন্য এক ধরনের আইন ব্যবস্থা, বিহারের জন্য এক ধরনের আইন ব্যবস্থা, উত্তরপ্রদেশের জন্য আলাদা আইন ব্যবস্থা, এরকম নয়। সমগ্র দেশে একই দেওয়ানি ও ফৌজদারি আইনবিধি অনুযায়ী বিচার কার্য সম্পাদিত হয়। পরের বৈশিষ্ট্যটি হলো সীমিত ক্ষমতা। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কাঠামোগত দিক থেকে যথেষ্ট শক্তিশালী হলেও মার্কিন সুপ্রিম কোর্টের তুলনায় দুর্বল ও সীমিত ক্ষমতার অধিকারী। মার্কিন সুপ্রিম কোর্ট আইনের পদ্ধতিগত ও নীতিগত উভয় দিক থেকে বিচার কার্য সম্পাদন করতে পারে। মার্কিন সুপ্রিম কোর্ট আইনের যথাবিধ পদ্ধতি অনুসারে যে কোনো আইনকে স্বাভাবিক ন্যায়নীতি বিরোধী বলে বাতিল করে দিতে পারে, কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট কোনো আইনের নৈতিকতা বা যৌক্তিকতা বিচার করতে পারে না। অবশ্য ভারতের সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রণীত যে কোনো আইনকে পদ্ধতিগত দিক থেকে বিশ্লেষণ করে সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে। যদিও স্বাভাবিক অবস্থায় পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে এবং জরুরি অবস্থায় রাষ্ট্রপতি বিশেষ নির্দেশ প্রদানের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সংকুচিত করতে পারে। এই প্রসঙ্গে বলি, তোমরা জানো যে রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 2 নম্বর হচ্ছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। পরের বৈশিষ্ট্য হচ্ছে শাসন বিভাগীয় নিয়ন্ত্রণ। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়নি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় সরকারের 3টে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ এখতিয়ারের মধ্যে থেকে কাজ করবে বা নিজ এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করবে না। অর্থাৎ আইন বিভাগ আইন পরিচালনা করবে, সেই অনুযায়ী শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করবে এবং সেই অনুযায়ী বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করবে। ভারতে কিন্তু এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা গ্রহণ করা হয়নি। যেটা গ্রহণ করা হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। তা সত্ত্বেও ভারতের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার কথা কিন্তু বলা হয়েছে। যেমন ভারতের সংবিধানে 50 নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে স্বতন্ত্র করার কথা বলা হচ্ছে। আমি ধারাটা আবার বলছি, 50 নম্বর ধারায় কিন্তু বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা রাখার কথা বলা হচ্ছে, বা 50 নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখার কথা বলা হচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে প্রত্যক্ষ করা যায় যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলোর বিচারপতিরা শাসন বিভাগ এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও বাস্তবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তা করে থাকেন। অর্থাৎ বিচারপতিদের নিয়োগের বিষয়টি শাসন বিভাগে, বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে রাখা হয়েছে। তাই অনেক সময় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিচার বিবেচনা প্রাধান্য পেতে দেখা গেছে। পঞ্চম বৈশিষ্ট্যটি যেটা আছে, বিশেষ আদালত। সাধারণ আদালতের পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিবাদ মীমাংসার জন্য বিশেষ আদালতের উপস্থিতি ভারতের বিচার ব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। ভারতে শুধুমাত্র প্রথাগত আইনের বিরোধ নিষ্পত্তি হয় তা নয়, আদালতের বাইরে বিভিন্ন ট্রাইব্যুনালের মাধ্যমে বহু বিরোধের নিষ্পত্তি হয়। কেন্দ্র ও রাজ্য আইনসভা ট্রাইব্যুনাল গঠনের অধিকারী। আবার বিশেষ বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে। যেমন শিল্প সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য শিল্প আদালত রয়েছে। এছাড়া প্রশাসনিক আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনিক আদালতে সরকারি, বেসরকারি ও স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার কর্মচারীদের চাকরি সম্পর্কিত সকল প্রকার বিরোধ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হয়েছে। পরের বৈশিষ্ট্যটি হলো আইনের দৃষ্টিতে সমতার অনুপস্থিতি। ভারতীয় সংবিধানে 3য় অধ্যায় নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এই মৌলিক অধিকারের 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, কিন্তু তত্ত্বগতভাবে ভারতের আদালতে এই নীতি প্রতিষ্ঠা করা যায়নি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, সংবিধানের 361 নম্বর ধারায় রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হচ্ছে। অর্থাৎ রাষ্ট্রপতি ও রাজ্যপালরা নিজ পদে থাকাকালীন যেসব ক্ষমতা প্রয়োগ করেন বা কর্তব্য সম্পাদন করেন তা নিয়ে কিন্তু আদালতে জবাবদিহি করা যায় না।
বা তা নিয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে আদালতে জবাবদিহি করতে হয় না। এমনকি তারা যখন নিজ পদে বহাল থাকেন তখন তাদের বিরুদ্ধে বা গ্রেপ্তারি ফৌজদারি মামলা বা গ্রেপ্তার করা যায় না। এছাড়া বিদেশি নাগরিক ও রাষ্ট্রদূতেরা ভারতীয় আদালতের এখতিয়ারভুক্ত নয়। পরের বৈশিষ্ট্যটি হলো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। ভারতের বিচার ব্যবস্থার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে বিচারপতিরা যাতে সৎ, নির্ভীক ও সাহসিকতার দ্বারা বিচার কার্য সম্পাদন করতে পারে সেজন্য বিচারপতিদের স্বাধীন, নিরপেক্ষ সুনিশ্চিত করার জন্য কতগুলো রক্ষা কবচের ব্যবস্থা সংবিধানে করা হয়েছে। এই রক্ষা কবচগুলি হলো যেমন প্রথমত বা ১ নম্বর, একমাত্র প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতা ছাড়া অন্য কোনো অভিযোগে কোনো বিচারপতিকে পদচ্যুত করা যায় না। ২ নম্বর, কোনো বিচারপতি একবার নিযুক্ত হলে তার বেতন বা ভাতা সাধারণ অবস্থায় কমানো যায় না। বিচারপতিদের বেতন নিয়ে ৩ নম্বর, বিচারপতিদের বেতন নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা করা যায় না। ৪ নম্বর, বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কতগুলো ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি প্রথমে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন এবং রাজ্য হাইকোর্টের প্রবীণ ও খ্যাতনামা বিচারপতিদের মধ্য থেকে সাধারণত নিয়োগ করে থাকেন। পরের বৈশিষ্ট্যটি হলো দীর্ঘসূত্রতা। ভারতের বিচার ব্যবস্থার এটা একটা বৈশিষ্ট্য না বলে এটা দোষ বা ত্রুটি বলা যায়। এখানে অধিকাংশ মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় ব্যয় হয়, এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়। অর্থাৎ একটা মামলা বহুদিন ধরে চলতে থাকে এবং যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সুবিচার পাওয়া সম্ভব হয়নি। এই দীর্ঘসূত্রতার সাথে সাথে পরের বৈশিষ্ট্যটাও যুক্ত রয়েছে। দীর্ঘসূত্রতার হাত ধরেই আসে ব্যয়বহুল। অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্র হওয়ার ফলে ব্যয়বহুল হয়ে পড়েছে। অর্থাৎ ধরো একটা মামলা যদি দীর্ঘদিন চলে তাহলে মামলা চালানোর জন্য যে অর্থ ব্যয় হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে হয় এবং অনেক সময় দরিদ্র ব্যক্তির ক্ষেত্রে কি হয়, সেই অর্থের জোগান করা অসুবিধাজনক হয়ে পড়ে। আর যারা ধনী ব্যক্তি তারা অর্থের জোরে সেই মামলার রায়কে কিন্তু প্রভাবিত করতে পারে। তাই ভারতের সংবিধানে ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনী আইনে দরিদ্র ব্যক্তিরা যাতে বিনামূল্যে বিচার বিভাগের আশ্রয় নিতে পারে বা বিচার লাভ করতে পারে তার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। আমি এটা আবার বলছি, ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনী আইনে দরিদ্র ব্যক্তিরা যাতে বিচার বিভাগের আশ্রয় নিতে পারে বা বিচার বিভাগে থেকে সুবিচার পেতে পারে তার জন্য বিনা খরচে বিচার কার্য সম্পাদনের কথা ঘোষণা করা হয়েছে। এবং এই সংশোধনটি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে স্থান লাভ করেছে, যার ফলে কিন্তু এটি আজ পর্যন্ত কার্যকরী হতে পারেনি। পরের বৈশিষ্ট্যটি হচ্ছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা। ৯০ দশক থেকে ভারতের বিচার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য রূপে বিচার বিভাগীয় সক্রিয়তা বা তৎপরতা দেখা যাচ্ছে। বিচার বিভাগীয় সক্রিয়তার অর্থ হল ভারতের বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্ট, সাম্প্রতিককালে এমন এক ধরনের সক্রিয় ও গতিশীল ভূমিকা পালন করেছে যা আগে ছিল না। এবং সুপ্রিম কোর্টের এই সক্রিয় ভূমিকা সম্পর্কে সংবিধানের যারা প্রণেতা তারাও কিন্তু ভাবেননি। এক্ষেত্রে সংবিধানের মৌল কাঠামো সম্পর্কে ধারণা এবং জনস্বার্থ সম্পর্কিত মামলা বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণাকে গতিশীল করতে ভূমিকা পালন করেছে। যেমন বধূ হত্যা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ, জঞ্জাল অপসারণ, রাস্তা চওড়া করা, রাস্তা জল জমা রোধ করা, মিছিল সমাবেশ করার ক্ষেত্রে, এমনকি ক্রিকেট খেলোয়াড়দের বরখাস্ত হওয়া বা ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধ করার জন্য বিচার বিভাগ নিজের এখতিয়ারকে ক্রমাগত প্রসারিত করেছে। বিচার বিভাগের তৎপরতার মাধ্যমে বিচার বিভাগ ভারতের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নিজের জন্য একটি ভূমিকা ঠিক করেছে, আর এই ভূমিকাকে কেন্দ্র করেই দেখা দিয়েছে বিতর্ক। ভারতের বিচার বিভাগে অতি সক্রিয়তার দিকটি নিয়ে একদল বলছেন, দুটো মত পাওয়া যাচ্ছে। একদল বলছেন যে বিচার বিভাগে অতি সক্রিয়তা প্রয়োজনীয়তা রয়েছে, আরেক দল বলছেন না, যেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ করা হয়নি, সংসদীয় কাঠামো রয়েছে, সেই জায়গা থেকে বা সেই রাষ্ট্রে বিচার বিভাগের অতি সক্রিয়তা অর্থ হচ্ছে গণতান্ত্রিক পরিমণ্ডলকে নষ্ট করা। ভারতের প্রাক্তন সুপ্রিম কোর্টের
বিচারপতি ও লোকসভার ভুল বলছি এটা, না, লোকসভার স্পিকার, প্রাক্তন লোকসভার স্পিকার ও বিশিষ্ট আইনবিদ সোমনাথ চট্টোপাধ্যায় এক জায়গায় বলছেন, ভারতের বিচার বিভাগ দিন দিন যেদিকে এগোচ্ছে তাতে আজ না হোক কাল আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের সংঘাত অনিবার্য। তাই এই সংঘাতের দায় বিচার বিভাগের অতি সক্রিয় ভূমিকার ওপর বর্তাবে। অর্থাৎ সোমনাথ চট্টোপাধ্যায় বিচার বিভাগের এই অশুভ দিকটির প্রতি ইঙ্গিত করছেন। যদি এখানে তোমাদের বলে রাখি, বিচার বিভাগীয় অতি সক্রিয়তার উপর আমি একটি বিস্তারিত ক্লাস নেব, তখন কিন্তু এখানে আরো আলোচনা করব। এখন এই পর্যন্তই থাকবে। এবার ভারতের বিচার ব্যবস্থার এই বৈশিষ্ট্যগুলোর ছাড়াও 80 দশক থেকে দেখা যাচ্ছে, 80 দশকের মাঝামাঝি সময় থেকে দেখা যাচ্ছে ভারতের সাধারণ আদালতগুলোর পাশাপাশি কিছু বিশেষ ধরনের আদালত গড়ে উঠেছে, যেমন লোক আদালত, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি। এইসব আদালতের উদ্দেশ্য কি? এইসব আদালতের উদ্দেশ্য হলো প্রায় বিনা খরচে, তাড়াতাড়ি এবং সহজ সরল পদ্ধতিতে বিবাদ মীমাংসার ব্যবস্থা করা। তবে ভারতের বিচার ব্যবস্থার কিছু ত্রুটিও রয়েছে, যেমন জুরির সাহায্যে বিচার কার্যের অনুপস্থিতি, ভ্রাম্যমাণ আদালতের অনুপস্থিতি। এইগুলো ভারতের বিচার ব্যবস্থায় লক্ষ্য করা যায় না। ভারতের বিচার ব্যবস্থার বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আমরা এইভাবে বলতে পারি, শেষে বলতে পারি এসে, যে ভারতের বিচার ব্যবস্থা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে যথেষ্ট শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছে। এটা হলো আজকে আলোচনা, অতি সংক্ষিপ্ত একটি আলোচনা। যদি কারো কোনো অসুবিধা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গা থেকে বা কোনো অংশ যদি বুঝতে অসুবিধা থাকে, তাহলে ইউটিউব চ্যানেলে এটি আপলোড করার পর যে কমেন্ট সেকশন বা কমেন্ট বক্স থাকবে, সেখানে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো। আমি বলেছিলাম শেষে গিয়ে এই কাঠামোটা বলবো, বিচার বিভাগের কাঠামোটা। সেটা হলো, যেমন সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে রাজ্য হাইকোর্টগুলো আর কেন্দ্রশাসিত রাজ্যের হাইকোর্টগুলো। রাজ্যের হাইকোর্টগুলোর আবার দুটো ভাগ আছে, জেলা ও মহানগরে। জেলায় দেখা যাচ্ছে জেলা জজের আদালত, দায়রা আদালত। জেলা জজের আদালতে আছে সাব জজের আদালত, মুন্সিফি আদালত, ন্যায় পঞ্চায়েত। দায়রা আদালতের নিচে রয়েছে সাব ম্যাজিস্ট্রেট আদালত ও পঞ্চায়েত আদালত। আর অপরদিকে মহানগরের আদালতের নিচে রয়েছে মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালত। মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আবার নিচে রয়েছে নগর দেওয়ানি আদালত, নগর দায়রা আদালত। নগর দেওয়ানি আদালতের আবার নিচে রয়েছে ক্ষুদ্র আদালত। নগর দায়রা আদালতে আবার নিচে রয়েছে প্রেসিডেন্সি ক্ষুদ্র আদালত। এইরকম একটা ছক কিন্তু ভারতের বিচার ব্যবস্থা কাঠামোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যদি এই ছকটি তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি পরবর্তী ক্লাসে এই ছকটি তোমাদের ব্যবস্থা করব, যে ছবি আকারে বা লিখিতভাবে কিছু দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। আপাতত এইটুকু জেনে রাখো, ভারতের বিচার ব্যবস্থা একটা পিরামিড সদৃশ বিচার ব্যবস্থা রয়েছে। যাই হোক, এখানেই শেষ করছি আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিনের জন্য অপেক্ষা।